শুভঙ্কর, ইন্দিরা গান্ধীর পরে বা রাজীব গান্ধীর পরে সত্যি কি কংগ্রেসের কোনো ফেসের অভাবে কংগ্রেসের একটু অসুবিধা হচ্ছে উত্থানে নতুন করে? দেখুন, কংগ্রেস একটা মুভমেন্ট, কংগ্রেস একটা আন্দোলন। কংগ্রেসের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কংগ্রেসের কাছে যে যতই বলুক না কেন যে কংগ্রেস মুক্ত ভারত, গান্ধী পরিবার মুক্ত কংগ্রেস, এখনো পর্যন্ত ভারতবর্ষের অবিসংবাদিত নেতা, ভয়েস অফ দি ডাউনটোডেন পিপল অ্যান্ড দি সাফারার পিপল, সেটা কিন্তু রাহুল গান্ধী। তার কারণ এখনো পর্যন্ত বিরোধী কোন নেতা নেত্রী, সরকার পক্ষের থেকে প্রধানমন্ত্রীও পৌঁছননি সেই জায়গায় যে রাজ্যের মেয়েদের উলঙ্গ করে বিবস্ত্র করে ঘোরানো হচ্ছে, সেই রাজ্যটা কিন্তু ভারতবর্ষের বাইরে নয়, তার নাম মণিপুর। এখান থেকেই প্রমাণিত যে জননায়ক বলতে এটাই খুব গুরুত্বপূর্ণ, কে নির্বাচনে জিতছেন, কে হারছেন, একটা দলকে জিতিয়ে নিয়ে যেতে পারছেন, তিনি টিম লিডার হিসাবে হয়তো সার্থক। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমরা নিজেদের রক্ষা করি আমাদের কাছে একটা মোটা বই আছে বলে। সেই বইটা আমার ধর্মকে, অন্যের ধর্মকে, সমস্ত জাতকে রক্ষা করে, মন্দির মসজিদ গির্জা সমস্ত কিছুকে রক্ষা করে। সেই বইটার নাম ভারতবর্ষের সংবিধান। সেইটার বইটাকে যিনি নেতৃত্ব দিয়ে তৈরি করেছিলেন, সেই বি.আর. আম্বেদকর, তিনিও নির্বাচনে লড়াই করে কিন্তু হেরে গিয়েছিলেন। নির্বাচনে জেতা কিংবা হারা এটা গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ দিক, যে সঠিকভাবে নির্বাচন হওয়া। এবং বিউটি এটা, আজ আমি জিতবো, কাল আপনি জিতবেন, কালকে আমি হারবো, কাল আপনি জিতবেন, আপনি হারবেন, আমি জিতবো। এটাই গণতন্ত্রের বিউটি। এবং রাহুল গান্ধী, ভেবে দেখুন, তিনি নিজে নির্বাচিত হচ্ছেন, কোন সময় দল তার নেতৃত্বে জিতছে, কোন সময় তার নেতৃত্বে হারছে, কিন্তু লাগাতার ভাবে তার যে লড়াইটা, সেটা হচ্ছে নিপীড়িতের কণ্ঠস্বর, শোষিতের আওয়াজ, এই দুটো। তাই দেখবেন তিনি যখন যে প্রশ্ন তুলেছেন, অন্য কেউ ভারতবর্ষে সেই প্রশ্ন তোলেনি। তাই ভারতবর্ষের মানুষ কংগ্রেসকে স্বীকৃত রাজনৈতিক দল হিসেবে পার্লামেন্টের ভেতরে পাঠিয়েছে, স্বীকৃত বিরোধী দলনেতা, রেকগনাইজ অপোজিশন লিডার হিসাবে, যে না, ইউ আর দি রাইট ম্যান টু স্পিক, ইউ আর দি রাইট ম্যান টু রেজ দ্য ভয়েস, ইউ আর দি রাইট ম্যান, you are fighting for the downtrodden people and the sufferer people. This is the beauty of the democracy, and naturally কংগ্রেস তো মানুষকে এই গণতন্ত্রের যে স্বাদ, সেই স্বাদটা তো কংগ্রেসই দিয়েছে। তার কারণ কংগ্রেস না থাকলে মাল্টি পার্টি, মাল্টি কালচার এসব তো মানুষ পেতেন না। আজকে তো যারা সরকারে আছে তাদের থেকে দেখা যাচ্ছে আপনি কি খাবেন, কি পড়বেন, কি লিখবেন, কি বলবেন, প্রত্যেকটা জায়গায় এমবার্গো। সে জায়গায় আপনাকে কোথাও একটা বগলেস পরিয়ে দিচ্ছে, কোথাও একটা রেস্ট্রিকশন তৈরি করে দেয়া হচ্ছে, যেটা কংগ্রেস আমলে ছিল না। এবং কংগ্রেস মনে করে বহুত্ববাদই হচ্ছে ভারতবর্ষের সব থেকে চালিকা শক্তি, ইউনিয়ন অফ ইন্ডিয়ার কনসেপ্ট। এই কারণেই ভারতবর্ষে আজও বিদ্যমান। আর সেই কারণেই তো রাহুল গান্ধী ওই মোটা বইটাকে
যে বইটা আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21 এর জন্য বলছে। আর্টিকেল 14 মানে ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি। এই যে ইকুয়ালিটিটা একটা বড় ব্যাপার। আপনি ভাবুন না, বর্ধমানের কাটোয়ার একটি গ্রামে 130 থেকে 31টি পরিবার তারা শিবের মাথায় জল ঢালবেন, আর 400টির মতো পরিবার তারা বাধা দিচ্ছে একই গ্রামের ভেতরে, এই পশ্চিমবাংলার এই শিব চতুর্দশীতে। আপনি কোন রাজনৈতিক দলকে দেখছেন? কংগ্রেসের প্রতিনিধিরা যাচ্ছেন সেখানে, এসডিও সবাইকে ডেকে মিটিং করেছেন, তারপরে কিন্তু সমস্যার সমাধান হয়নি। আমরা বলতে চাইছি কি, সংবিধানে এইটা বলতে চাইছে কি, যারা নিচে আছে তাদের উপরে তোলো, সমতার জায়গায় নিয়ে এসো। যে কারণেই তো কাস্ট সেন্সাসের বিষয়টা গুরুত্বপূর্ণ। আপনি যদি স্টক চেকিং না করেন তাহলে বুঝবেন কি করে? পরীক্ষা হয় কেন ছাত্রদের? এ কারণেই তো পরীক্ষা হয়। আমি একটা সময়ের মধ্যে নির্দিষ্ট কতটা এগোলাম, কতটা পিছলাম। তো যেটা ভারতবর্ষের ক্ষেত্রে আজকে সেই স্টক চেকিং, সেই যে নিয়ন্ত্রণ, এইটা সবটাই এক পেশে হয়ে গেছে। সবটাই হচ্ছে অটোক্রেসি, সবটাই হচ্ছে একনায়কতন্ত্র, আর সবটাই মনুবাদে ঘেরা। এখানে হিন্দুত্ব বলে কিছু নেই। এখানে একটাই বিষয়, সেটা হচ্ছে যে যেন তেন প্রকারেণ আমার মত, আমার পথকে আমি ইম্পোজ করতে চাই, হুইচ ইজ ভেরি মাচ ডেঞ্জারাস ফর দ্য কান্ট্রি, যেটা ধ্বংসাত্মক বৌদ্ধবাদের ক্ষেত্রে, যেটা সত্যিকারের ভারতবর্ষের যে স্যাংটিটি অফ কালচার তাকে নষ্ট করে দিচ্ছে। এইটা কি বলা যায় যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আপনারা ফেরেন, মানে অল ইন্ডিয়া অ্যাসপেক্ট থেকে সরে, পশ্চিমবঙ্গে কি খানিকটা এইরকম একটা এক পেশে এরকম একটা দল যারা ক্ষমতায় রয়েছে এই মুহূর্তে, তারা আপনাদের খানিকটা পিষে মারার চেষ্টা বা যে কোনো উপায়ে কংগ্রেসকে একেবারে আপরুট করে দেওয়া, এরকম একটা লক্ষ্যের জন্য কি কংগ্রেস কার্যত বিধানসভায় সেভাবে প্রতিনিধিত্ব করতে পারছে না, বা থাকলেও তাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দল থেকে, কার্যত আবার ছিনিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে? এই যে কাণ্ডটা ঘটছে, এটা তো আরেকটা ডেমোক্রেসি ডাউনলোড করে দেওয়া হচ্ছে। তাহলে এই জায়গাটাকে আপনারা কিভাবে কমব্যাট করবেন, বা এইটা কি আপনার কাছে একটা নতুন চ্যালেঞ্জ অ্যাজ প্রেসিডেন্ট? দেখুন, আমি প্রথম জিনিস মনে করি, এই সামনে করোনা থেকে প্রত্যেকের অভিজ্ঞতা হয়েছে। আপনি যদি শারীরিক দিক থেকে সক্ষম থাকেন তাহলে ভাইরাস আক্রমণ ততটা করতে পারেন। করোনায় আমরা রাজনীতি করি, মিশেছিলাম। আমাদের কিন্তু আমার করোনার যখন একেবারে পিক পিরিয়ড চলছে, আমি কিন্তু আক্রান্ত হইনি। তখনই আক্রান্ত হয়েছি করোনা যখন একেবারে মানে একেবারে ডাউনওয়ার্ড স্লোপিং এর দিকে গেছে। প্রশ্ন, তখন পর্যন্ত আমার দৈহিক সেই শক্তি ছিল তাকে প্রতিরোধ করা। আমি মানি না মানি, কংগ্রেস সাংগঠনিক দিক থেকে দুর্বল। তাই প্রথম আমি সভাপতি হয়ে সমস্ত আমার সাথী কংগ্রেস পরিবারের সঙ্গে কথা বলে বাংলায় এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝেছি, দলকে শক্তিশালী করতে হবে। যেটা আমার একদম একটাই কথা, হাউ টু রিভ্যাম্প অ্যান্ড রিবিল্ড দ্য পার্টি, হাউ টু স্ট্রেংথেন দ্য পার্টি অর্গানাইজেশন। এটাই হচ্ছে প্রাইমারি এজেন্ডা, বুথ, অঞ্চল টু স্টেট লেভেল। এই ক্ষেত্রে আপনাকে ইনফ্রাস্ট্রাকচারের কে রেডি করতে হবে। এর সঙ্গে সঙ্গে আমি বাংলার মানুষের সঙ্গে কথা বলেছি। বাংলার মানুষ কংগ্রেসের উপরে অগাধ আস্থা আছে। দেখবেন পিতামাতা যেমন সন্তানদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে, আবার সন্তানও দেখবেন অবলীলাক্রমে বাবা যখন উপরের দিকে ছুড়ে দেয়,
হাসতে হাসতে সে কিন্তু নিচের দিকে পড়ছে, সে জানে বাবা আমাকে ঠিক রক্ষা করবে। পশ্চিম বাংলার কংগ্রেসীরা, মানে কংগ্রেস প্রেমী মানুষ যারা আছেন তারা তো ঠিক আছে, পশ্চিম বাংলার মানুষ কংগ্রেসকে আশা ভরসা কংগ্রেসের উপরে তাদের ছিল, জানে কংগ্রেস ছাড়া ডেভেলপমেন্ট কিছু হবে না। কিন্তু যে কোনো ভাবে হোক তারা মিসগাইডেড হয়েছেন। এই মিসগাইডেডে আমাদেরও ভূমিকা আছে, কারণ বামফ্রন্টকে হাঁটাবার জন্য আমরা যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে 2011-তে একত্রিত হলাম, আমরাও বাংলার মানুষের কাছে গিয়ে বলেছিলাম আমাদের ভোট দাও। বাংলার মানুষ আমাদের এবং তৃণমূলকে দেখে ভোট দিয়েছিলেন। আমরা সরকার তৈরি করেছিলাম, আমাদের যে প্রতিশ্রুতি বাংলার মানুষের কাছে ছিল সেগুলো পূরণ হচ্ছিল না, তাই সরকার থেকে আমরা বেরিয়ে এসেছিলাম। অনেক প্রতিবাদ হয়েছিল, প্রতিবাদেও কর্ণপাত যখন হচ্ছে না, আমাদের নেতৃত্ব সিদ্ধান্ত নিলেন বেরিয়ে আসা। কিন্তু সেই বেরিয়ে আসার সময় আমাদের আরো এক্সপোজ করে বেরিয়ে আসার প্রয়োজন ছিল। আমরা প্রায় নীরবের মতো বেরিয়ে চলে এসেছিলাম, আমরা ডিস্টার্ব করতে চাইনি। কিন্তু ভেবে দেখুন, আমরা তো মোমবাতি হিসেবে আলো দিয়েছিলাম, মোমবাতি তো ক্ষয়ে গেছে, প্রমাণ তো কিছু নেই, কিন্তু সরকারে থেকে গেছেন তৃণমূল কংগ্রেস, তো ন্যাচারালি তাদের কাছে পাওয়ার যখন থেকেছে তারা পাওয়ার বিস্তার করেছেন, সেই সুযোগটা আমাদের দেওয়া সঠিক হয়নি। এইবার যেটা হয়েছে, সেই সময় কংগ্রেস যদি সঙ্গে না থাকতেন তাহলে তৃণমূলের বাংলার মুখ্যমন্ত্রী হওয়া, মহিলা প্রথম মুখ্যমন্ত্রী হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব ছিল হতো না। পরে তিনি হতে পারতেন কি পারতেন না আলাদা প্রশ্ন, ওই সময় 2011-তে সম্ভব হতো না। এবং এই যে দিকটি, আমরা কিন্তু বাংলার মানুষের সমর্থন, আমাদের দেখে বাংলার মানুষ সমর্থন করলে, কিন্তু আমরা একেবারে নৈবেদ্যের ডালি সাজিয়ে দিয়ে চলে এলাম। আমরা কিন্তু বাংলার মানুষ তারপর থেকে ভাবলেন যে তোমাদের আমরা দেখে ভোট দিলাম, সরকার তোমরাও থেকে পরিচালনা করবে, তো তোমরা তো আমাদের দায়িত্ব সঠিকভাবে গ্রহণ করলে না, ডিপ্রাইভ করলেন। আমরা বরং উল্টে সেই যে আমাদের আমরা পিছলাম। তারপরে 2016-তে আমরা আরেকটি আমরা জোটবদ্ধ হলাম, হয়ে আমরা অপোজিশন দলের স্বীকৃতি পেলাম, আমরা লড়াই করলাম। কিন্তু কোথাও আমার মনে হয়েছে কংগ্রেসের কাছে যে প্রত্যাশা বাংলার মানুষের ছিল, আমরা কোনো না কোনো ভাবে এই একবার এর সঙ্গে একবার ওর সঙ্গে আমরা সেই যে জোটবদ্ধভাবে লড়াই করলাম, আমরা সেইভাবে বাংলার মানুষকে যে সার্ভিস দেওয়া প্রয়োজন, যেহেতু আমরা ক্ষমতায় থাকলাম না, সার্ভিস দিতে আমরা পারলাম না, যারা ক্ষমতায় থাকলেন তারা সেই অ্যাডভান্টেজটা নিলেন। পরিণামে যেটা এসে দাঁড়ালো সেটা হচ্ছে যে আমরা পিছলাম। কিন্তু খুব ইন্টারেস্টিং পার্ট, কংগ্রেসের যে রিজিম, কংগ্রেসের যে রাজত্ব, সেই রাজত্বে বাংলায় যতগুলো শিল্প ছিল, খুব মনে করে দেখুন, যতগুলো শিল্প ছিল, আমি কোট আনকোট নয়, কোট করে বলছি, সেই শিল্পগুলো থেকে চিমনি থেকে ধোঁয়া বেরোতো, কারখানার ভেতর থেকে আলো জ্বলতো, কারখানা থেকে উৎপন্ন হতো সামগ্রী, হাজার হাজার মানুষ কারখানার গেট দিয়ে ঢুকতেন বেরোতেন, সামনে যে দোকান থাকতো সেখানে কেনা বেচা হতো, অর্থনীতি চাঙ্গা থাকতো। সে যে কোনো ইন্ডাস্ট্রি, যদি শ্যামবাজার থেকে ব্যারাকপুর পর্যন্ত যান, দুই দিকে দেখতে পেতেন, হাওড়ায় দেখতে পেতেন, দমদম এলাকায় দেখতে পেতেন। কংগ্রেস চলে গেল, আপনি দেখবেন কংগ্রেস চলে যাওয়ার পর তারপরে কি হলো, এই চিমনিগুলো থেকে ধোঁয়া বেরোনো বন্ধ হলো, কারখানার গেট বন্ধ হলো, সামনের দোকান উঠে গেল, এই সমস্ত লোকেরা অন্য জায়গায় কাজ খুঁজতে বেরোলেন, এবং চিমনিতে আগাছা জন্মে গেল। আস্তে আস্তে জানলা ভেঙে, দরজা ভেঙে, গেট ভেঙে মালপত্র বেরিয়ে যেতে লাগলো। তারপরে তৃণমূলের আমলে এসে
আজকে শ্যামবাজার থেকে বিটি রোড অব্দি যান, বড় বড় অট্টালিকা, কমপ্লেক্স, কোনোটায় আলো জ্বলছে, কোনোটায় আলো জ্বলছে না, কোনোটায় শুধু একটা বারান্দায় গামছা মেলা আছে, তাতে কোনো লোক আছে বলে নয়, ঝাঁ চকচকে গেট, দুজন দারোয়ান দাঁড়িয়েছে, বৃদ্ধ থাকে, ছেলে দেখবেন হয়তো ভালো চাকরি করেন, তিনি ব্যাঙ্গালোর, নাহলে হায়দ্রাবাদ, নাহলে পুনে, আর বাকিরা যারা এখানে লেবারের কাজ করতেন, অন্য কিছু করতেন, তারা সব চলে গেলেন কোথায়? সবাই চলে গেলেন তারা অন্য রাজ্যে। জুট ইন্ডাস্ট্রিগুলোর কথা ভাবুন, চা বাগানগুলোর কথা ভাবুন। সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানে তার মনের ভেতরে একটা শ্রমিক দরদি ভাবনা থাকে, শ্রমিকদের হসপিটালিটি সম্পর্কে ভাবেন। আগে জুট মিলগুলোর ভেতরে স্কুল ছিল, ডিসপেন্সারি বড় ছিল, সেগুলো সব উঠে গিয়ে যে জায়গাটায় গিয়ে পৌঁছলো, আজকের দিনে পশ্চিমবঙ্গে উৎপাদিত ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নেই। সারা ভারতবর্ষে 2014 থেকে কোনো বড় হেভি ইন্ডাস্ট্রি নেই, তো পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের বাইরে নয়। অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি নেই। বরকত গনি খান চৌধুরী ইন্দিরা গান্ধীর কল্যাণে ডানকুনি কমপ্লেক্স হয়েছিল। ভাবুন, এত এমপি, এত লোক হচ্ছে, 45 কোটি টাকা প্রত্যেক মাসে লস হচ্ছে ডানকুনি কমপ্লেক্সে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম, সেখানকার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি যে রিভাইভ করার কোনো জায়গা নেই। আচ্ছা, এমপি এমএলএরা মিলে বলছে, ভাবতে পারেন না, বাঁকুড়া, এই মেদিনীপুরের একটা পার্ট, হুগলি এবং বর্ধমান আলু উৎপন্ন হয়, সেই আলুর চিপসের কারখানা তো 5টা ওখানে করে দেওয়া যেতে পারে, ছোট ছোট কটেজ করে। কেন ভাবা হচ্ছে না? অথচ আমাদের ছেলে মেয়েরা দোকান থেকে গিয়ে চিপস কিনে তারা খাচ্ছে। এগুলো কোথায় বানানো হচ্ছে? এর ইন্ডাস্ট্রিগুলো কোথায়? যে একটা পরিকল্পিত ভাবনা। আপনি চলে যান, কিছু নয়, আপনারা গিয়ে দেখে আসুন, চর্মনগরী লেদার কমপ্লেক্স, 600 কারখানা আছে, 1 লক্ষ লোক কাজ করে, শিল্প সম্মেলন হচ্ছে, আমরা ওখানে গেছিলাম, কি দুর্বিষহ অবস্থা। মালিকরা বেরিয়ে এলেন যে কোনো রকম এখানে সার্ভিসের কিচ্ছু ব্যাপার নেই। এবার আপনি ভাবুন, কখন আপনি কনসিভ করবেন, ছেলেটা বা মেয়েটা জন্মাবে, ভালো হবে কি খারাপ হবে? আপনার একটি ছেলে বা মেয়ে আছে, সে ছেলেটাকে যত্ন করে পালবেন তো, তার ভাবনা তো কোথাও দেখছি না। চর্মনগরীর ওই সমস্ত জিনিস যদি ফটো তুলে কেউ নিয়ে যায়, তারপরে ভাববে কেন আমি করব ভাই? ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, অন্য কারণ নয়। আপনি ভাবুন তো, ল অ্যান্ড অর্ডার যদি খারাপ হয়, আইন শৃঙ্খলা রাজ্যের খারাপ হলে ইনভেস্টার ইনভেস্ট করবে? করবে না। কেন করবে না? তার যে টোটাল ইনফ্রাস্ট্রাকচার এখানে আসবে, সেই ইনফ্রাস্ট্রাকচার, তার মধ্যে সিও থাকবে, অফিসাররা থাকবেন, সেখানে তার ম্যানেজমেন্টের লোকেরা থাকবেন, তাদের পরিবার আসবে, তারা স্কুল কলেজে পড়বে। তারা যদি দেখেন প্রত্যেকদিন এখানে মারপিট, খুন, কাউন্সিলর খুন হয়ে যাচ্ছেন, এখানে ক্যাব চালক খুন হয়ে যাচ্ছে, এক্ষুনি এলাম আমি বিজয়গড়ের ওখান থেকে, পিটিয়ে মেরে ফেলেছে 5 জন ছেলে মিলে রাত্রি 2টোর সময় বাড়ি থেকে ডেকে। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে, কেন এখনো পর্যন্ত 302 হলো না আমি তো বুঝতে পারি না। ডাইরেক্ট খুন। এইগুলো যখন দেখবে, আরজিকরের ঘটনা যখন দেখবে, তখন ভাববে আর যাই হোক, বেশি বেতন দরকার নেই, আমি কিন্তু ওখানে চাকরি করতে যাব না। তো ইনভেস্টার ইনভেস্ট তখনই করবে, সে তো তার থেকে বেনিফিট চায়। সেই বেনিফিটটা কখন আসবে? সেখানে যদি শিল্পটা ভালো করে চলে। তো প্রথম যেটা কাজ হচ্ছে, অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে গেলে প্রাইমারি কন্ডিশন হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে আপনাকে একটা স্ট্যান্ডার্ড জায়গায় রাখতে হবে, যেখানে সুবিচার পায় যদি কোনো অঘটন ঘটে যায়। প্রদেশ কংগ্রেস কি পথে নামবে এই বিষয়টা নিয়ে? আমরা তো প্রত্যেক দিনই পথে আছি। আজকেও আপনাদের কাছে বলি, 302টি ওষুধ আউট অফ 976 মেডিসিনের মধ্যে পশ্চিম বাংলায় যা নকল এবং বাতিল। আপনারা অবাক হয়ে যাবেন, ভারতবর্ষে যে সেন্ট্রাল ড্রাগস কন্ট্রোল অথরিটি যারা আছেন এবং স্টেটে যারা আছেন, তাদের কাজটা কি?
এই যে 302টি ওষুধ, 33% ওষুধ আউট অফ 100 পশ্চিম বাংলায় যা বাতিল এবং নকলের তালিকায়। তার মধ্যে আছে প্যারাসিটামল, তার মধ্যে আছে ভ্যাকসিন, স্যালাইন। হাসপাতালের ভেতরে যে ওষুধ দোকান আছে সেখান থেকেও বিক্রি হচ্ছে, বাইরের দোকান থেকে বিক্রি হচ্ছে। এ তো আলু পটল নয় যে কোনটা ভালো কোনটা মন্দ, ইউ ক্যান আইডেন্টিফাই ইট। আপনারা কি বোঝেন, আমরা কি বুঝি? খুব যারা একেবারে মেডিকেল, মানে আইদার তারা ওষুধের সঙ্গে তাদের যোগ সাজস যদি না থাকে, তাহলে তারা আইডেন্টিফাই করা মুশকিল কোনটা ভালো কোনটা মন্দ। এই যে এই যে দিকটা কি করে মেনটেন হবে আমাকে বলুন তো। এই যে প্যারাসিটামল, আপনার জ্বর কমছে না, আপনি খাইয়েছেন, 6 ঘন্টার পর খাওয়াতে পারবেন না, ওর তো কার্যকারিতাই নেই, নকল। আর আপনি ভাবছেন 6 ঘন্টার পর খাওয়াতে পারবো না, 3টের বেশি খাওয়ানো যাবে না, ডাক্তারবাবু বারণ করছেন, ডাক্তারবাবু বলছেন প্রচুর চান করান। আসল কথা ওষুধটাই তো নকল। এবার বলছেন ড্রাগ কন্ট্রোল অথরিটি বলছেন আমরা কি করব, তাদের নিজেদেরও ইনফ্রাস্ট্রাকচার কিছু নেই, তারা গিয়ে কোথায় ধরবে? এইবার তারা বলছেন যে নর্থ ইস্টের থেকে এই ওষুধগুলো আসছে। আমার কথা, আমার রাজ্যে যদি খারাপ কেউ ঢুকে পড়ে, তা আমরা তাকে ছানবিন করে আইডেন্টিফাই করব না, তাকে সিজ করব না? বাইরের যদি লোক ঢুকে পড়ে, খারাপ লোক, তাহলে আমরা যেমন ক্রিমিনাল ঢুকলে অ্যারেস্ট করি, সন্ত্রাসবাদী ঢুকলে অ্যারেস্ট করব, সেরকম বাজে কোনো জিনিস মেটেরিয়াল যদি ঢোকে তাকে আমরা সিজ করব। তার সে দায়িত্বটা কে বহন করবে? এই প্যারাসিটামল খেলে কাল আপনি মারা যাবেন না, কিন্তু আপনার আলাদা উপসর্গ তৈরি হবে। অর্থাৎ এই যে ওষুধ দীর্ঘদিন ধরে যে আরজি কর থেকে শুরু হয়েছিল, যে আমার যন্ত্রণা হচ্ছে, ওষুধ খেলাম তারপরে কমছে না, দেখা যাচ্ছে পটির সঙ্গে পুরো সেই ওষুধটাই বেরিয়ে যাচ্ছে। সেটা আরো বেশি রেকগনাইজ করলো কোথায় না, মেদিনীপুরের স্যালাইনের ঘটনা, ডাক্তারদের সাসপেন্ড করলো। লাভটা কি? যে ওষুধ প্রস্তুতকারী সংস্থা, তাকে তো আইডেন্টিফাই করা উচিত, তাকে তো ধরা উচিত, তাকে তো বাতিল করা উচিত। তো সার্বিকভাবে টোটাল যে বিষয়টা, এই বিষয়টা কেন আমি এটা উত্থাপন করলাম? ইন্ডাস্ট্রি তো কংগ্রেসের সময় আমি বললাম, কংগ্রেস ছিল মানে ইন্ডাস্ট্রি ছিল, এখানে লোকে কাজ পেত, পরিযায়ী শ্রমিক এত হতো না। কংগ্রেস চলে গেছে, ইন্ডাস্ট্রি উঠে গেছে। কংগ্রেস ছিল প্রাইমারি হেলথ সেন্টার ছিল গ্রামে, অজিত পাঁজা হেলথ মিনিস্টার, খেয়াল করে দেখুন। পরে তো তিনি আমাদের দল থেকে চলে গেছিলেন। কেন আমি নাম বলছি? বাড়ি থেকে বেরিয়ে আপনার মাথা ঘুরছে, আপনি গেলেন, বললো না এটা সিম্পল ব্লাড প্রেসার বেড়েছে, তার মাথা ঘোরা নয়, আপনার অন্য কোনো বড় অসুখ আছে, আপনি দেখাতে যান। তখন আপনি জেলা হাসপাতাল বা কলকাতা হাসপাতালে আসতেন। আর আজকে যেটা হয়েছে সেটা কি? সব হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটাল, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আমি চিকিৎসাটা কোথায় করাবো? একগাদা প্রাইভেট, তারা কেমন ভাবে পাস করছেন? ওই আরজি করে বলছে 38 কে 88 করে দেওয়া নাম্বার, সেটাও জুনিয়র ডাক্তাররা চিফ মিনিস্টারের সামনে বলছেন, যিনি হেলথ মিনিস্টার, সেখানে তো কেউ তাদের প্রতিবাদ করেনি। তাহলে এই যে লট অফ ডাক্তার বেরিয়ে গেছেন, যাদের আমি হাত দেখাচ্ছি, যাদের থেকে মেডিসিনের অ্যাডভাইস নিচ্ছি, সেগুলো সঠিক কি বেঠিক? এ তো সেই মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারির মতো। হাজার হাজার ডাক্তার বেরিয়েছেন যারা সেই মেধা নেই, তারা সত্যিকারের ডাক্তারি শাস্ত্রকে অধ্যয়ন করেনি। যে এই সমস্ত ইস্যু যা পেয়ে তৃণমূল নেত্রী এরা যে বাম আমলে রাজ্য অচল করে দিয়েছেন বারবার, কিন্তু তার চেয়ে ভালো ইস্যু রয়েছে সাজানো। প্রদেশ কংগ্রেস সেই স্তরে আন্দোলন গড়ে তোলার জন্য কোনো মাস্টার প্ল্যান বা কোনো কিছু ভাবছে কি? দেখুন, প্রথম 2-3টে জিনিস, সেটা হচ্ছে একটা সময় এক এক রকমের আন্দোলন, এক এক রকমের ধারা প্রচলিত হয়। তৃণমূল নেত্রী প্রচুর বন্ধ রেখেছেন, ধর্মঘট ডেকেছেন। এখন তিনি রাজ্যের উন্নয়নের জন্য বলছে বন্ধ করা যাবে না। যেদিন আবার বিরোধী হবেন, তো তখন কি করবেন? মিথ্যে কেস এলাকা জুড়ে দিয়ে দেওয়া হচ্ছে, টোটাল পার্টিটা চালাচ্ছে পুলিশ। পুলিশও মহানন্দে আছে। তৃণমূলের বড় বড় নেতা, তাদের কোনো ক্ষমতা নেই, তারা ওই টাকাপত্র তোলাতে ব্যস্ত। আমি প্রথম সভাপতি হয়ে হিসেবে বলেছিলাম, ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে পূর্ণ মাত্রায় সরকারকে সহযোগিতা করবে, কিন্তু সরকারকে এটা দেখতে হবে কাটমানি নেওয়ার জন্য যেন সেখানে তৃণমূলের নেতারা না পৌঁছায়, যিনি ইনভেস্ট করতে আসছেন। এবং
পুরো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখার দায়িত্ব। সাউথ কলকাতায় বিজয়গড়ে যদি ক্যাব চালক এইভাবে খুন করে দেওয়ার পর 4 তারিখের ভোরে, মানে 5 তারিখে খুন হয়েছে ধরুন, এতদিন হয়ে গেল কেউ অ্যারেস্টই হলো না। ম্যাডাম কলিতা, তিনি পুলিশ অফিসার, তার সঙ্গে আজ আমি কথা বললাম, বললো ওরা মোবাইল বন্ধ করে দিয়েছে, আমরা শীঘ্রই লোকেট করব। আমরা বলেছি 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে ভদ্রমহিলার চাকরি, যিনি মারা গেছেন তার স্ত্রীকে, এবং বাচ্চাটাকে পড়াশোনার দায়িত্ব সরকারের নেওয়া উচিত। এত সাহস হবে কেন? আপনি সোদপুর, বেলঘরিয়া আপনি যান, বিধায়ক কাউন্সিলরের সঙ্গে তর্ক করছেন, কাউন্সিলর বিধায়কের সঙ্গে তর্ক করছেন, আলাদা ন্যারেটিভ সেট করছেন। আরে মানুষ কোথায় যাবে? তৃণমূলের ছোট থেকে বড় নেতা রাজ্য পুলিশ পাহারাদার, বিজেপির ছোট থেকে বড় নেতা সেন্ট্রাল পুলিশ পাহারাদার, তো সাধারণ মানুষের পাহারাটা কে দেবে? আমাকে বলুন তো। আমি তো প্রদেশ সভাপতি, কোনো সিকিউরিটি তো আমার নেই। আপনাদের দিল্লি থেকে নেতারা আসছেন এবং এআইসিসির নির্দেশে অনেকেই আসছেন, যারা অবজারভার আছেন তারাও আসছেন। তারা কি এ বিষয়টা যথেষ্ট তাদেরকে আলোকপাত করে বা পশ্চিমবঙ্গে নতুন করে একটা প্রচার আন্দোলন গড়ে তোলা, বা সেখানে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর মতো বা খার্গেজির মতো মানুষকে নিয়ে আসা, যাতে আরেকটু বেশি ভাইব্র্যান্ট হয়, সেরকম কিছু আপনারা প্রস্তাব দিচ্ছেন? দেখুন, 2-3টে জিনিস আপনারা মাথায় রাখুন। সেটা হচ্ছে, শুধু প্রেসে ইন্টারভিউ দিয়ে কারোর বিরুদ্ধে বলাটা গুরুত্বপূর্ণ নয়। মানুষের বিপক্ষে যে ইস্যুগুলো আছে, মানুষের কল্যাণে যে কাজ হচ্ছে না, তাকে নিয়ে বলতে হবে। আমি সভাপতি হওয়ার পর গঙ্গার ভাঙনে মুর্শিদাবাদ, মালদার যে অপূরণীয় ক্ষতি হচ্ছে, তার জন্য কলকাতায় প্রথম আমরা ধর্ণা দিই, বিক্ষোভ করি সল্টলেকে, এবং তারপরে বাধ্য হয় সেচ দপ্তর সেখানে গিয়ে সরজমিনে পরীক্ষা করে দেখতে। আমরা সময় দিয়েছিলাম 6 মাসের মধ্যে আবার আসবো। আমরা কতটা কি করতে পেরেছে তার হিসেব নেওয়ার জন্য আবার দপ্তরে যাব। এখানে না হলে আমরা দিল্লিতে গিয়ে ধর্নায় বসব। আইন শৃঙ্খলার অবনতি রাজ্যের আরজিকরের পর আমরা দেখলাম কুলতুলিতে মারা গেল, বাচ্চা একটা মেয়ের উপরে অত্যাচার হলো। আমরা ফারাক্কায় দেখলাম, আমরা পুরুলিয়ায় দেখলাম, আমাদের কাউন্সিলর পূর্ণিমা কান্দু, তাকেও হত্যা করা হলো। আমরা দেখলাম মেদিনীপুরে এক মহিলাকে হত্যা করে ফেলা হলো, কৃষ্ণনগরে একটি মেয়েকে পুড়িয়ে ফেলা হলো। এরপরে আমরা কিন্তু সারা পশ্চিম বাংলায় প্রদেশ কংগ্রেসের ডাকে থানা ঘেরাওয়ের কথা বললাম। প্রত্যেকটি থানায় আমরা বিক্ষোভ দেখালাম যে তৃণমূল কংগ্রেস যে দ্বারা যে সরকার পরিচালিত হচ্ছে, তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ, এবং সাকসেসফুলি প্রত্যেকটি থানায় আমাদের বিক্ষোভ সংগঠিত হয়। এই যে বিভিন্ন আনাজের দাম বৃদ্ধি, এসেন্সিয়াল কমোডিটিজ দাম বৃদ্ধি, তার প্রতিবাদেও আমরা প্রত্যেকটি বাজারে বিক্ষোভ করলাম। তার 2 দিন পরে মুখ্যমন্ত্রী আলাদা স্পেশাল ট্রাক ফোর্সের মিটিং ডাকলেন যে দাম নিয়ন্ত্রণ করার জন্য। আপনারা সবাই সেটা জানেন। খুব ভালো করে আমরা আমাদের এই বিক্ষোভ হয়েছিল। আমরা বলেছিলাম আলুর দাম, লঙ্কার দাম, পেঁয়াজের দাম, আদার দাম বাড়ছে কেন, মশলার দাম বাড়ছে কেন, পালসেসের দাম বাড়ছে কেন, চালের দাম বাড়ছে কেন, তেলের দাম বাড়ছে কেন? কেন্দ্রীয় সরকার পালসেস, তেল, মশলা এগুলোর সঙ্গে যুক্ত। আমরা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার দুজনের বিরুদ্ধেই কিন্তু আমরা বাজারে এই আন্দোলন সংগঠিত করেছি। আমরা এই স্যালাইন কেলেঙ্কারিতে স্বাস্থ্য ভবন ঘেরাও করেছি। পাসপোর্ট জালিয়াতি, এখানে সন্ত্রাসবাদীরা ঢুকে পড়ছে, তার জন্য আমরা পাসপোর্ট অফিস ঘেরাও করেছিলাম। আবার শেয়ারের দাম যে হারে কেলেঙ্কারিতে যুক্ত হচ্ছে, হোম মিনিস্টার এবং প্রধানমন্ত্রী বলছেন শেয়ারে বিনিয়োগ করো, তারপরে দেখছে সেই শেয়ার একেবারে তলানিতে। আমরা সেবি অফিসের সামনে আমরা বিক্ষোভ দেখিয়েছি। একইভাবে কি আপনারা বিক্ষোভ দেখাবেন যা হচ্ছে এবার ইলেকশন কমিশনে? এইবার হাতকড়া পরিয়ে, হ্যান্ডকাপ পরিয়ে আমেরিকা থেকে পাঠিয়ে দিচ্ছে। গুজরাটের মানুষ বেশি,
আমরা এটা দৃষ্টি আকর্ষণ করেছি, এতদিন গুজরাটে বিজেপির সরকার, ডবল ইঞ্জিন সরকার, সেখানকার লোকেরা অবৈধভাবে কেন অন্য দেশে যায়? তার জন্য তো দায়ী বিজেপি, পরিযায়ী আন্তর্জাতিক শ্রমিক। সেজন্য আমরা আমেরিকান কনসুলেটের সামনে, বুক ফেয়ারের ভেতরে যেখানে আমেরিকান বুক স্টল হয়েছিল সেখানে আমরা বিক্ষোভ দেখিয়েছি, আমরা প্রতিবাদ করেছি। এবং এই নয়, সংবিধান দিবসে সংবিধান রক্ষা এবং বি আর আম্বেদকরকে কটূক্তি করার জন্য আমরা ধারাবাহিকভাবে এর বিরুদ্ধে আমরা প্রচার করেছি। আম্বেদকরের মূর্তি থেকে গান্ধী মূর্তি পর্যন্ত আমাদের কর্মসূচি আমরা পালন করেছি, যেটা কাদাপাড়ার ওখান থেকে পদযাত্রা শুরু হয়ে গান্ধী আশ্রম বেড়েঘাটায় আমাদের সেই পদযাত্রা শেষ হয়েছে। এবার সারা বাংলা জুড়ে প্রত্যেকটি ব্লকে ব্লকে আমরা আন্তর্জাতিক নারী দিবস করে, আমরা যে মেয়েটি আমাদের কর্মরত ডাক্তার বোনটি অকালে চলে গেলেন, তাকে আমরা প্রতিবাদী সাহসী সম্মান আন্তর্জাতিক নারী দিবসে তার বাড়িতে গিয়ে দিয়ে এসেছি, যে ইনি কোন অংশেই প্রীতি ওয়াদেকার, রানী শিরোমণি কিংবা মাতঙ্গিনী হাজরার থেকে কম নন। কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তার সাহসী প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, তার জন্য সাহসী সম্মান তার পাওয়া প্রয়োজন। এবার এসবের বাইরেও কনস্ট্রাকটিভ যে বিষয়, সেটা হচ্ছে কলকাতা শহরে সরকারি স্কুলগুলোতে ভালো পড়াশোনা না হওয়ার কারণে সবাই ইংলিশ মিডিয়াম বা কনভেন্টের জায়গায় চলে যাচ্ছেন। সেখানে আকাশ ছোঁয়া ফিজ পড়াতে পারছেন না, মানে একটা বাচ্চা ছেলে 2 লাখ টাকা দিয়ে তাকে ভর্তি হতে হবে। এই বিষয়ে আমরা সবিস্তারে বলেছি। আজকে যেমন ওষুধের জন্য আপনাদের বললাম, ড্রাগস কন্ট্রোলারের সামনে আমরা গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এলাম। এরকম অসংখ্য প্রোগ্রাম যেগুলো জনমানসে খুব একেবারে দৈনন্দিন মানুষের সমস্যার ইস্যুকে কেন্দ্র করে আমরা পার্কুলেট করছি আপ টু ব্লক লেভেল পর্যন্ত। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, খাড়গেজি এরা তো আসবেন, কিন্তু আমাদের যে সাংগঠনিক দুর্বলতাটা সেটা কিন্তু কাটিয়ে উঠতে চাই এই কারণে যে বাংলার মানুষকে আমরা মোটিভেট করছি ইন ফেভার অফ কংগ্রেস। কি করে? যে আপনার সমস্যা নিয়ে কংগ্রেস রাজপথে, আপনিও আসুন, আপনিও প্রতিবাদে সামিল হন। খাদ্য দপ্তরের সামনে গিয়ে আমাদের প্রতিবাদ হয়েছে, ইরেগুলারিটি যা কিছু আছে তা নিয়ে। এবার প্রশ্নটা, ব্যাপারটা হচ্ছে এক একটা ধারা থাকে এক এক সময়। সেই ধারাটা কি না, লাগাতার যে আন্দোলন, আগে দেখবেন পাড়ায় পাড়ায় বোম পড়তো, এখন কিন্তু পাড়ায় পাড়ায় বোম দেখবেন না, বরং বাচ্চা ছেলেরা বোমের ফুটবল খেলতে গিয়ে ভেবে আহত হচ্ছেন। আমরা বারে বারে বলছি যে আইন শৃঙ্খলার অবনতির প্রধান কারণ হচ্ছে বেআইনি অস্ত্র, চিরুনি তল্লাশি হওয়া প্রয়োজন। সমস্ত পলিটিক্যাল পার্টিকে দূরে সরিয়ে রেখে এই চিরুনি তল্লাশি হোক। সরকার পক্ষ শুনতে নারাজ, তার কারণ তারা একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার চালাচ্ছে, তাদের কোনো দায়বদ্ধতার বিষয় নেই। আর বিজেপি অন্যদিকে আছেন, তারা হিন্দু তাস খেলতে ব্যস্ত। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানকে সামনে নিয়ে বলছেন নামিয়ে দেবো বাজারে মুসলমানকে। বিধানসভার ভেতরে সরস্বতী পুজোকে কেন্দ্র করে ভাবুন, প্রশাসন ব্যর্থ। দীর্ঘদিন আশুতোষ কলেজের বাইরে রহমান বলে আমাদের একটি ভাই সরস্বতী পুজো করে, আপনারাও অনেক সময় গিয়ে থাকতে পারেন। তো হিন্দু মুসলমান আমরা তো ঈদ মহরমেও আমরা ইনভলভ হই, তারা দুর্গা পুজো সরস্বতী পুজোতে ইনভলভ হয়। বাংলার এই অ্যাটমসফিয়ার ছিল না। প্রত্যেকদিন এইটাকে কাল্টিভেট করা হচ্ছে, এটাকে লালন পালন করা হচ্ছে। ইমেজ অফ সরস্বতী, গডেজ অফ লার্নিং। শিক্ষিত ছেলেরা চাকরি পাচ্ছে না, হিন্দুর বাড়ি থেকে হোক মুসলমানের বাড়ি থেকে হোক। তা নিয়ে বিরোধী দল সরব নয়, তা নিয়ে সরকারি দল সরব নয়। বিধানসভার ভেতরে আমাদের ট্যাক্সে এই যে আমরা জিরো হওয়াতে কি সর্বনাশ হয়েছে, তার পরিণামটা আমরা বিধানসভায় দেখতে পাচ্ছি। কনস্ট্রাকটিভ কোনো প্রশ্ন কেউ করছেন না, সরকার পার পেয়ে যাচ্ছে। বাইনারি পলিটিক্সের একটা দিক। ভুয়ো ভোটের দায় কাকে দেবেন? এটা আমি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে দেবো।
তার কারণ নির্বাচন কমিশন যে লিস্ট তৈরি করেন, দুর্ভাগ্যের বিষয় নির্বাচন কমিশন নিজের তো কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, তাকে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার ইনফ্রাস্ট্রাকচার নিতে হয়। কিন্তু নির্বাচন কমিশন নামক যে এই একটা মানে প্রসিদ্ধ এবং পবিত্র সংস্থা যা কংগ্রেস তৈরি করেছিল, তাকে এরা ডিস্ট্রয় করে দিয়েছে। দে হ্যাভ ডিস্ট্রয় দ্য স্যান্টিটি অফ দি ইলেকশন কমিশন। তার কারণ একদিকে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর প্রতিনিধি হোম মিনিস্টার, একদিকে অপোজিশন লিডার। এবার ভাবুন, রাহুল গান্ধী বলছে আমি তামাশা দেখার জন্যই তো যাচ্ছি, আমি একদিকে, ওনারা দুজন একদিকে, ওনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই তো পাস হবে, তাও আমি ওদের লজ্জা লাগানোর জন্য আমি গেছি। কেন প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দেওয়া হলো? প্রধান বিচারপতি যদি ভালো মন্দ বুঝতেন, যেদিকে যেতেন সেই দিকে সেই রকম ভাবে সিদ্ধান্ত গ্রহণ হতো। কোন কারণে, কোন রাজনৈতিক স্বার্থে চিফ জাস্টিসকে বাদ দিয়ে দেওয়া হলো? তারপরে আপনি ভাবেন যে নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে হচ্ছে সেই স্যান্টিটি মেনটেন করা হবে এবং নির্বাচন কমিশন গুলো হাইচম্যান হচ্ছে। মহারাষ্ট্রের ভোট, হরিয়ানার ভোট কোনো উত্তর দিতে পারছে না। এর আগে ত্রিপুরার ভোট, সন্ধ্যে পর্যন্ত এত পার্সেন্টেজ অফ ভোট, দুদিন ধরে বলতেই পারলো না, তারপরে ভোটের পার্সেন্টেজ বেড়ে গেল। তো এগুলো তো নির্বাচনের নামে প্রহসন। আমি শেষকালে এসে যাই যে এত শত পরেও কংগ্রেসের এরকম কোন উদ্দেশ্য আছে যে জোট করতে তারা আগ্রহী, বা আদৌ জোটে তারা যাবেন না কোনো দলের সঙ্গে? আমি আপনাকে আর একটা কথা বলি, আমি কিন্তু প্রথমে আমার দলকে শক্তিশালী করতে চাই। আপনি যেমন চান প্রত্যেক দিন ভিটামিন প্রোটিনের মধ্যে দিয়ে আপনার নিজের শক্তি সঞ্চয় করা, আমিও কংগ্রেস পরিবারের মুখিয়া হিসেবে, কংগ্রেস সভাপতি হিসাবে আমার একটাই প্রাইমারি এজেন্ডা, প্রাইমারি অবজেক্ট, সেটা হচ্ছে হাউ টু রিভ্যাম্প অ্যান্ড রিবিল্ড দ্য কংগ্রেস পার্টি অ্যান্ড স্ট্রেংথেন দ্য কংগ্রেস অর্গানাইজেশন। এরপরে ধরুন আমি কারুর সঙ্গে কুস্তি লড়তে যাব, যদি পার্টনারকে নিয়ে কুস্তি লড়তে যাই, আমার পার্টনারকেও শক্তিশালী হতে হবে, আমাকেও শক্তিশালী হতে হবে, তবেই কুস্তি আমি জিততে পারবো। এই কুস্তিটা তো আর আমার কুস্তি নয়, মানুষের কাছে সেই অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে, মানুষকে সেইভাবে মোটিভেট করতে হবে, মানুষ সিদ্ধান্ত গ্রহণ করবে, তার উপরে একটি রাজনৈতিক দলের অগ্রগতি নির্ভর করে। এবং সেই কাজটি করার লক্ষ্যে প্রত্যেকদিন আমাদের কর্মী সমর্থকরা তারা যত বেশি লোকাল ইস্যুকে আইডেন্টিফাই করে, কারণ আমি মনে করি যে মিশন 2026 অ্যাসেম্বলি ইলেকশন এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং দিল্লির নির্বাচন থেকে প্রত্যেকে বুঝে গিয়েছেন কংগ্রেস ছাড়া অন্য কারুর হিম্মত নেই। বিজেপি নামক যে দলটি, আরএসএস নামক যে বিচারধারার সংস্থাটি, এর যে তানাশাহি, এর যে সংবিধানকে ধ্বংস করে দেওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার বিরুদ্ধে লড়তে কংগ্রেস ছাড়া অন্য কারুর হিম্মত নেই। আরএসএস প্রধান মোহন ভাগবত তো এলেন বাংলায়, কেউ টু শব্দ করলো কংগ্রেস ছাড়া? আরএসএস এর মোহন ভাগবতকে তো একদিনও জেলের বাইরে রাখা অনুচিত। যিনি স্বাধীনতা সংগ্রামের হাজার শহীদদের রক্তে ঘামের ওপরে যে স্বাধীনতা, সেই দিনটিকে অপমান করে অন্য দিনের কথা বলছেন, এর থেকে বড় দেশদ্রোহী আর কেউ হতে পারে না। কেউ বললেন না? অতএব কংগ্রেস যে বিচারধারার লড়াই লড়ে, অন্য কেউ লড়তে পারবে না, এবং কংগ্রেস ছাড়া যে লড়াই সম্ভব নয়, দিল্লির নির্বাচন তাতে বুঝিয়ে দিল। অতএব এখান থেকে আপনাদের এটুকুই আমি বলতে পারি, কংগ্রেস একক শক্তি সঞ্চয় করে এগোতে চাইছে। এবার আমরা যে পথ চলা শুরু করেছি, তাতে আমাদের পাশে কেউ যদি আসেন, আমরা একসঙ্গে চলবো। থ্যাংক ইউ।